আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো। শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমি তোমাদের সাথে তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, সেটা প্রাণ কবিতাটা নিয়ে আজকে আমি আলোচনা করব। অর্থাৎ তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, সেটা প্রাণ নিয়ে আলোচনা করব। এই কবিতাটা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমি ক্লাসটা এমন করে ডিজাইন করেছি যে একটি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়ের যত বেসিক সিকিউ এমসিকিউ এসকিউ যা আছে, অর্থাৎ বিগত সালের বোর্ডে আসার মতো যে কোনো কোশ্চেন যাতে তোমরা আরামসে এই ক্লাসটা করার পর সলভ করতে পারো, সেভাবে কিন্তু ক্লাসটা ডিজাইন করা আছে। তো চলো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা সুন্দরভাবে কি করি, শুরু করি। তো চলো আমরা দেখি। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আগে আমরা কবি পরিস্থিতিটা দেখব, যে লেখক পরিস্থিতি বা কবি পরিস্থিতিটা দেখব। তো কবিতাটা লিখেছেন কে বলো তো? রবীন্দ্রনাথ ঠাকুর। তো তার সম্পর্কে তো অলরেডি আমরা জানি, তারপরেও আমরা আর একটু যাতে পরীক্ষাতে এমসিকিউগুলো আসলে এগুলো আরামসে আমরা সলভ করতে পারি, সেজন্য আমরা আগে এগুলো একটু দেখে নিই। হ্যাঁ, তো দেখো তার প্রকৃত নাম কি বলো তো? তার প্রকৃত নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তার একটা ছদ্মনাম আছে, এটা এমসিকিউতে আসবে, ভানু সিংহ। ছদ্মনাম কি বলো তো? ভানু সিংহ। তাহলে কার ছদ্মনাম তোমার ভানু সিংহ? তখন অ্যান্সার হবে কি তোমার রবীন্দ্রনাথ ঠাকুর, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি, সেটা হচ্ছে ভানু সিংহ। এরকমভাবে এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তার জন্ম তারিখ যদি আমরা দেখি, এটা একটু ভালো করে মাথায় রাখবা, এই দুটো ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। জন্ম তারিখ দুটো, নজরুল আর হচ্ছে তোমার রবীন্দ্রনাথ, এদের জন্ম তারিখ মৃত্যু তারিখটা একটু মাথায় রাখবা। তো 7ই মে 1861 খ্রিস্টাব্দ, আর বাংলায় হচ্ছে 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দ। এগুলো একটু সালগুলো একটু মাথায় রেখো। কোথায়? জোড়াসাঁকো, কলকাতা, ভারত। ভারতের জোড়াসাঁকো, কলকাতা জোড়াসাঁকোতে তিনি জন্মগ্রহণ করেন। হ্যাঁ, পিতার নাম, তার পিতার নাম হচ্ছে দেখো মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, আর মাতার নাম কি? সারদা দেবী। এগুলো তোমরা জানো, তার মাতার নাম হচ্ছে সারদা দেবী। আর তার পিতা মহের নাম, অর্থাৎ দাদার নাম যদি বলি, প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথের একটা বেসিক বংশ পরিচয় এখানে পাওয়া গেল, যে তার পিতার নাম হচ্ছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম সারদা দেবী, পিতামহের নাম হচ্ছে প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। আর তার জন্ম তারিখগুলো একটু সুন্দর করে মাথায় রাখবা। আর তার ছদ্মনাম কি বলতো? তার ছদ্মনাম হচ্ছে ভানু সিংহ। তো এগুলো জাস্ট তোমরা অবশ্যই কি করবা, মাথায় রাখবা। তো তার শিক্ষা জীবন যদি আমরা দেখি, যে রবীন্দ্রনাথ বাল্যকালে ওরিয়েন্টাল সেমিনারি, নর্মাল স্কুল, বেঙ্গল একাডেমি, সেন্ট জেভিয়ার্স স্কুল প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করলেও স্কুলের পাঠ তিনি শেষ করতে পারেননি। অর্থাৎ তিনি বিভিন্ন স্কুলে লেখাপড়া করছে, বাট স্কুলের লেখাপড়া তিনি কি করতে পারে নাই, শেষ করতে পারে নাই। 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে তিনি ইংল্যান্ডে যান। 17 বছর বয়সে ব্যারিস্টারি পড়তে তিনি ইংল্যান্ডে গেলেও সেখানে তিনি কোর্স সম্পূর্ণ করা সম্ভব হয়নি। অর্থাৎ তার লেখাপড়া, প্রাতিষ্ঠানিক লেখাপড়া তার ভালো লাগেনি। হ্যাঁ, তবে গৃহশিক্ষকের কাছ থেকে জ্ঞান অর্জনে তার কোনো ত্রুটি হয়নি। অর্থাৎ তিনি বাসায় শিক্ষক রেখে লেখাপড়া করতেন। স্কুলের গতানুগতিক লেখাপড়া তিনি করেন নাই, কিন্তু বাসায় বসে তিনি কিন্তু কি করছেন বলতো? তিনি গৃহশিক্ষক রেখে, বাসায় তিনি গৃহশিক্ষক রেখে কিন্তু লেখাপড়া করে জ্ঞান অর্জন করছেন, সেটা তার এটা বলা আছে এখানে। তাহলে তিনি ছোটোবেলায় অনেক স্কুলে পড়ছেন, কিন্তু কোনো স্কুলে তার লেখাপড়া কী করতে পারে না, শেষ করতে পারে নাই। 17 বছর বয়সে ইংল্যান্ডে গেছিল ব্যারিস্টারি পড়তে, সেখানেও তিনি তার পড়াটা শেষ করতে পারেন নাই। এটা একটু মাথায় রেখো। আর পেশা বা কর্মজীবন কি? তার দাদা ছিলেন জমিদার। দেখো 1864 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ তার পিতার আদেশে বিষয়কর্ম পরিদর্শনে নিযুক্ত হন। 1890 থেকে খ্রিস্টাব্দ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে জমিদারি দেখাশোনা করেন। তার দাদা ছিল জমিদার, বাবা ছিল জমিদার, তো জমিদারি তারা দেখাশোনা করেন। এই সূত্রে তিনি কুষ্টিয়ার শিলাইদহ ও সিরাজগঞ্জের শাহজাদপুরে দীর্ঘ সময় তিনি অবস্থান করেন। তাহলে কুষ্টিয়া, শিলাইদহ এবং শাহজাদপুরে তিনি জমিদারি দেখাশোনা করার জন্য এখানে দীর্ঘ সময় অবস্থান করেন। তিনি ছিলেন এক ধরনের চিত্রশিল্পী, অনুসন্ধাসী, বিশ্ব পরিব্রাজক, অর্থাৎ বিশ্বে ভ্রমণ করে বেড়াইতো তিনি, পর্যটক ছিলেন, দক্ষ সম্পাদক, অসামান্য শিক্ষা সংগঠক, চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণে নিরুৎসাহিত হলেও বিশ্বভারতী নামে একটা ভারতীয় বিশ্ববিদ্যালয় তিনি কিন্তু প্রতিষ্ঠা করেন এবং স্বপ্ন দেখেন প্রতিষ্ঠাতা। তাহলে নিজে কিন্তু তিনি কি করেন নাই বলতো? নিজে কিন্তু তিনি হচ্ছে তোমার কি বলে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করেন নাই, গতানুগতিক লেখাপড়া, কিন্তু তিনি কিন্তু ঠিকই একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে যার নাম বিশ্বভারতী।
এই যার নাম কি বলো তো, বিশ্বভারতী একটা, তিনি কি করছে বলো, তিনি হচ্ছে বিশ্বভারতী নামে একটা তিনি কিন্তু বিশ্ববিদ্যালয় স্থাপন করছে। এগুলো জাস্ট তোমরা একটু রিডিং দিলেই পারবা আশা করি। তার কাব্যগ্রন্থ আছে, তার উপন্যাস আছে, তার নাটক আছে, গল্প গ্রন্থ আছে, প্রবন্ধ সংগ্রহ আছে, ভ্রমণ কাহিনী আছে। এগুলো জাস্ট তোমরা বারবার পড়ে মাথায় রাখবা, কারণ এগুলো পরীক্ষাতে কিন্তু এমসিকিউ আকারে আসবে। যে নিচের কোনটি রবীন্দ্রনাথের নাটক, নিচের কোনটি রবীন্দ্রনাথের উপন্যাস, নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ, এগুলো কিন্তু এমসিকিউতে পরীক্ষাতে আসে। তো এগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা, এটা তোমাদের মেমোরাইজিং পার্ট। হ্যাঁ, এটা তোমাদের কাজ, তোমরা এগুলো পড়বা। তার পুরস্কার বা সম্মাননা কি? তিনি 1913 সালে সাহিত্যে তিনি নোবেল পুরস্কার পান। 1913 সালে তিনি বাংলা সাহিত্যে কি পুরস্কার পান? তিনি নোবেল পুরস্কার, এটা মাথায় রাখবো। 1913 সালে, এটা এমসিকিউ আকারে আসে। তিনি কত সালে নোবেল প্রাইজ পান? সেটা হবে কত সালে বলো তো? 1913 সালে তিনি নোবেল প্রাইজ পান। তার মৃত্যু সালটাও পরীক্ষাতে আসে, 7ই আগস্ট 1941, অর্থাৎ 22শে শ্রাবণ 1368 বঙ্গাব্দে তিনি হচ্ছে মৃত্যুবরণ করেন। তো এই সালগুলো একটু ভালো করে মাথায় রাখবো, 7ই আগস্ট 1941 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে তোমাকে, সালগুলা বেশি বেশি করে পড়বা, ঠিক আছে? তো চলো আমরা মূল কবিতাটার মধ্যে ফেরত যাই। প্রাণ যে কবিতা সেটা আমরা দেখব। আগে আমরা লেখক পরিস্থিতিতে পড়লাম, এখন প্রাণ কবিতাটা আমরা দেখব, ঠিক আছে? তো কবিতাটা তোমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে দেখো, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। মানে লেখক বলতেছে যে আমি মানে অমরত্ব লাভ করতে চাই, হারিয়ে যেতে চাই না মানবের। প্রত্যেক মানুষ তো মারা যাবেই, তাই না? কিন্তু কাজের মাধ্যমে, কর্মসৃষ্টির মাধ্যমে অমরত্ব লাভ যে করা যায় সেটা নিয়ে কবি বলছে। তাহলে বলছে এখানে, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। ভুবন মানে কিন্তু পৃথিবী। হ্যাঁ, ভুবন মানে কি বলতো? পৃথিবী। তাহলে কবি বলছে যে আমি এই সুন্দর পৃথিবীতে মরতে চাই না। পৃথিবী মানে সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যেতে চায় না, মরতে চায় না। মানে উনি তার এখান থেকে মানুষ যেন তাকে মনে রাখে, এমন কিছু করতে চায় যাকে তার মৃত্যুর পরও মানুষ তাকে মনে রাখে, সেটা বুঝাইতে চাইছে কবি। সেই জন্য বলছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই, অর্থাৎ মানুষের মাঝে আমি বাঁচিবার চাই। তাহলে মরিতে চাই না বলতে এটা মূলত হারিয়ে যেতে চাই না। যদি এভাবে একটু চিন্তা করি আমরা তাহলে ভালো হয়, যে হারিয়ে যেতে চাই না, হারিয়ে যেতে, হারিয়ে যেতে চাই না আমি সুন্দর ভুবনে, অর্থাৎ এই সুন্দর পৃথিবী থেকে আমি হারিয়ে যেতে চাই না। মানবের মাঝে আমি বাঁচিবার চাই, অর্থাৎ মানুষের মাঝে আমি বেঁচে থাকতে চাই। আমার মৃত্যুর পরও মানুষ যাতে আমাকে মনে রাখে এমন কাজ আমি করতে চাই। মূলত এটাই বোঝানো হয়েছে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। মানুষের অন্তরে অন্তরে কাজ তিনি যেন চিরকাল বেঁচে থাকে এমন কর্ম তিনি সৃষ্টি করতে চান। এটাই মূলত এই কবিতার মূল উদ্দেশ্য, অমরত্ব লাভ করা। হ্যাঁ, এই সূর্য করে পুষ্পিত কারণে, সূর্যকর মানে কি জানো? সূর্যের আলো, সূর্যের আলো। এই সূর্যকর করে মানে এই সূর্যের আলোয় পুষ্পিত কাননে, কানন মানে কি বলতো? কানন মানে কিন্তু বাগান, বাগান, ফুলের বাগান। জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, কবি বলছে যে এই সূর্যের আলো এবং এই পুষ্প মানে ফুল সমৃদ্ধ বাগান, এই পৃথিবীকে তুলনা করছে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, অর্থাৎ মানবের মনের মাঝখানে আমি যদি একটু স্থান পাই, সেটাই কবি বোঝানোর চেষ্টা করছে। যে এই সূর্যের আলোয়, এই পুষ্পিত বাগানে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, অর্থাৎ যারা পৃথিবীতে বেঁচে থাকবে তাদের হৃদয়ে যদি আমি স্থান পাই, সেটা বলা আছে। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত। ধরা মানে কিন্তু পৃথিবী। হ্যাঁ, ধরা মানে কি বলতো? ধরা মানে কিন্তু হচ্ছে পৃথিবী। ভালো করে মাথায় রাখবা, ধরায় প্রাণের খেলা, ধরা মানে হচ্ছে পৃথিবী। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত মানে সর্বদা বহমান, সর্বদা বহমান, প্রাণের খেলা মানে জীবন মৃত্যু। হ্যাঁ, জীবন মৃত্যুর খেলা। আচ্ছা, আমি যদি বলি ধরায় প্রাণের খেলা
চিরতরঙ্গিত, মানে বুঝাতে চাচ্ছে যে ধরা মানে পৃথিবীতে জীবন মৃত্যুর খেলাটা সর্বদা বহমান, কেউ জন্মগ্রহণ করবে কেউ মারা যাবে, এটা একটা চলমান প্রক্রিয়া, সেটা বোঝানো হয়েছে এখানে। যে ধরা মানে পৃথিবীতে প্রাণের খেলা, অর্থাৎ জীবন এবং মৃত্যু এই জিনিসটা যে চিরতরঙ্গিত, মানে সর্বদা চলতেই আছে, কেউ মারা যাচ্ছে কেউ জন্মগ্রহণ করতেছে, কেউ জন্মগ্রহণ করছে কেউ মারা যাচ্ছে, তো সেটা এখানে বোঝাচ্ছে। বিরহ মিলন কত হাসি অশ্রুময়। বিরহ মানে কি? বিরহ মানে বিচ্ছেদ। হ্যাঁ, বিরহ মানে কি? বিচ্ছেদ। তাহলে এই যে বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবে, হ্যাঁ হাসি অশ্রুময়, এই কথা একটু মাথায় রাখো। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, মানে পৃথিবীতে জীবন মৃত্যুর খেলাটা সর্বদাই বহমান, কেউ জন্ম নিচ্ছে কেউ মারা যাচ্ছে। বিরহ মিলন, এই যে আমাদের এখনই মিলন হচ্ছে, পৃথিবীতে আসতেছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, আবার কিছুদিন পর বিচ্ছেদ হয়ে যাচ্ছে, কত হাসি কত অশ্রুময়। এটা যখন তারা মিলিত হচ্ছে তখন হাসি খুশি থাকতেছে, যখন মারা যাচ্ছে তারা এটা অনেক বেশি কষ্টদায়ক, সেটা এখানে বোঝানো হয়েছে। মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। সঙ্গীত মানে তিনি এখানে মূলত তার কর্মকে বোঝানো হচ্ছে, যে কর্ম বা কবিতা বা গান এগুলোকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, মানবের সুখে দিকে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়। আচ্ছা, তাহলে মানবের সুখে দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়, মানে এখানে অমরত্ব লাভ আর কি, অমর সৃষ্টি, অমর সৃষ্টি। মানে কবি যদি মানবের সুখ দুঃখ নিয়ে, মানুষের সুখ দুঃখ নিয়ে গাথিয়া সঙ্গীত, মানে এর উপরে তিনি কবিতা লিখবে, গান লিখবে, গল্প লিখবে, তো গাথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি, যদি রচনা করতে পারি, যদি গো রচিতে পারি মানে যদি রচনা করতে পারি, যদি রচনা করতে পারি বা লিখতে পারি, তবে অমর আলয়, তবে আমার অমর সৃষ্টি হবে আর কি, এই কথাটা এখানে বলা আছে। মানবের সুখ দুঃখে গাথিয়া সঙ্গীত, যদি গো রচিতে পারি অমর আলয়, অমর আলয় মানে অমর সৃষ্টি। তাহলে আমি মানবের সুখ দুঃখ নিয়ে, আমি মানবের সুখ দুঃখ নিয়ে যদি আমি সঙ্গীত বা গান লিখতে পারি, তবে সেটা হবে আমাদের অমর সৃষ্টি, এটা বুঝাইতে চাইছে এখানে। তা যদি না পারি, অমর সৃষ্টি করতে যদি না পারি, তবে বাঁচিব যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। লোভী মানে লাভ করা। হ্যাঁ, লোভী মানে কি বলতো? তোমাদের মাঝখানে ঠাই, ঠাই মানে স্থান। অর্থাৎ যদি আমি অমর সৃষ্টি করতে না পারি, তবে তোমাদের মাঝে যতক্ষণ বেঁচে আছি, যদি তা না পারি, তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাই। ঠাই মানে স্থান, ঠাই মানে কি? তোমাদের মাঝখানে আমি জানে তোমাদের স্থান পাই, সেটা নিয়ে কাজ করব। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতে কুসুম ফুটাই। অর্থাৎ তোমরা তুলিবে মানে তোমরা গ্রহণ করবে। হ্যাঁ, তোমরা কি করবে? গ্রহণ করবে বলে, তোমরা গ্রহণ করবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতে কুসুম ফুটায়। অর্থাৎ নতুন নতুন তিনি কি করে? কবিতা, গান, গল্প এগুলো লেখে, নতুন নতুন কুসুম ফুটায়। কুসুম ফুটায় মানে কি? তিনি গানকে এখানে ফুলের সাথে তুলনা করছে, গানকে ফুলের সাথে তুলনা করছে। আচ্ছা, কবি কি বলছে? তোমরা তুলিবে বলে বা তোমরা গ্রহণ করবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতে কুসুম ফুটায়। অর্থাৎ আমি নব নব সঙ্গীতে মানে নতুন নতুন সঙ্গীতে আমি গান লিখি, যেগুলো তোমরা গ্রহণ করবে বিধায়। তাহলে কবি এখানে কিন্তু গানকে কুসুম ফুটায় বলতে বোঝাচ্ছে আমি নতুন নতুন গান লিখি, তোমরা গ্রহণ করবে বিধায় আমি নতুন নতুন গান লিখি। হাসি মুখে নিও ফুল তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। অর্থাৎ আমার কর্মটা যদি ভালো হয়, তাহলে হাসি মুখে সেই ফুলটা তোমরা গ্রহণ করবা, হাসি মুখে আমার কর্মটা বা ফুলটা কি করবা? গ্রহণ করবা। আর তারপরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। অর্থাৎ আমার কর্মটা যদি ভালো না হয়, তাহলে তোমরা সেটাকে ফেলে দিবা, শুকনো ফুলের মতো করে কি দিবা? ফেলে দিবা। কবি এখানে গানকে মূলত সঙ্গীত, ফুল, কুসুম ইত্যাদির সাথে তুলনা করছে। তাহলে বুঝছো? হাসি মুখে নিও ফুল, সেই ফুলটা তোমরা হাসি মুখে নিও,
তারপরে হয় ফেলে দিও ফুল, যদি সেটা ভালো না হয় তাহলে ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়, অর্থাৎ সে ফুলটা যদি মূলত ভালো না হয়, অমর সৃষ্টি না হয়, তো ফুলটাকে তোমরা কি করে দিও, ফেলে দিও। এটা এই কবিতায় মূলত বোঝানো হয়েছে। আশা করি তোমরা এই কবিতাটা সুন্দরভাবে বুঝতে পারছো। তো তোমরা আরেকবার এই ক্লাসটা একটু রিভিউ করলেই তোমরা কবিতাটা সম্পর্কে আইডিয়া পাবা। ওকে, তো এখানে কিছু তোমাদের এখন চলো আমরা কিছু পাঠ পরিস্থিতি দেখি। কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা এমসিকিউ আসবে যে কড়ি ও কোমল কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। এই জগৎ সুন্দর এবং আকর্ষণীয়, মানুষের হাসি কান্না, মান অভিমান, আবেগ ভালোবাসায় পৃথিবী পরিপূর্ণ। জগতের মায়া ত্যাগ করে অন্য কিছুর আহ্বানে প্রলুব্ধ হয়ে কবিতায় মৃত্যুবরণ করতে চান না। তার অভিলাষ বা ইচ্ছা, অভিলাষ মানে কি বলতো, অভিলাষ মানে হচ্ছে তার ইচ্ছা ব্যক্ত করেছেন মানুষের মনজয়ী রচনা সৃজনের মাধ্যমে সবার কাছে আদৃত হইতে বা সবার মনের মধ্যে স্থান করে নিতে। সবার মনের মধ্যে কি করে নিতে, স্থান করে নিতে, এটা হচ্ছে বড় কথা। হ্যাঁ, ঠিক আছে। পৃথিবীর নর নারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিকভাবে তার সৃষ্টিতে ঠাঁই পায় তবে তিনি অমর হবেন। অর্থাৎ পৃথিবীর প্রতিটা নর নারীর সুখ দুঃখ বিরহ যদি ঠিক মতো তার সৃষ্টিতে ঠাঁই পায়, তার কর্মের মাধ্যমে ঠাঁই পায়, তবে তিনি অমর হবেন। কারণ কি বলতো, আজকে যারা আমরা মানুষ, আজ থেকে 100 বছর পরে যারা মানুষ, তাদের দুঃখ কষ্টগুলো কিন্তু একই ধরনের থাকবে। তাহলে কবি যদি আজকে তার কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে যদি তিনি কি করতে পারে, তিনি যদি সেইগুলো ফুটিয়ে তুলতে পারে, তাহলে আজ থেকে 100 বছর, 200 বছর, 500 বছর পরেও কিন্তু তার কবিতাটা বেঁচে থাকবে। তখনও মানুষের কিন্তু এই একই ধরনের দুঃখ কষ্ট এগুলোই থাকবে, তাই না? সেটাই বোঝাচ্ছে যে পৃথিবীর নর নারীর দুঃখ কষ্ট বিরহ যদি ঠিক মতো তার সৃষ্টিতে ঠাঁই পায় তবে তিনি অমর হবেন। তাহলে কবি অমর হবেন, আর তা না হলে তার রচনা শুকনো ফুলের মতোই সবার কাছে অনাদৃত হবে। অর্থাৎ তার যদি সেগুলো সঠিকভাবে না স্থান পায়, কবি যদি সঠিকভাবে কবিতার মাধ্যমে, গানের মাধ্যমে, গল্পের মাধ্যমে যদি ফুটিয়ে তুলতে না পারে মানুষের দুঃখ কষ্ট, তাহলে শুকনো ফুলের মতোই হবে, তাহলে সেটাকেও গ্রহণ করবে না। সৎ ও শুভকর্ম করে জগতের মানুষের মধ্যে দীর্ঘদিন বেঁচে থাকা যে দৃঢ় সংকল্প প্রয়োজন, কবিতাটিতে এ প্রত্যয়ে প্রতিফলিত হয়েছে। জীবন তো একবারই, জীবনের নেতিবাচকতা পরিহার পূর্বক মানবের পদচিহ্ন অনুসরণ করে জীবন পাঠের দীক্ষা কবিতায় উচ্চকিত হয়েছে। মানে মূল কথা হচ্ছে জীবনের নেগেটিভ হওয়া যাবে না, পজিটিভ কিছু একটা করতে হবে, এবং পজিটিভ কিছু করেই মানুষের মনের মধ্যে ভালোবাসার স্থান দখল করতে হবে। সেটাই মূলত এই কবিতার মূল কথা। আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। তো দু একটা সংক্ষিপ্ত কোশ্চেন আমরা দেখি। ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়, অর্থাৎ কবির সৃষ্টির মধ্যে যদি মানুষের দুঃখ কষ্ট আনন্দ বেদনাগুলো যদি সঠিকভাবে প্রতিফলিত না হয়, তাহলে অমর কাব্য সৃষ্টি হবে না। আর অমর কাব্য সৃষ্টি না হলে মানুষের মনে কবি স্থান পাবে না। মূলত সেই প্রসঙ্গে এটা বলা হয়েছে, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। অর্থাৎ কবির সৃষ্টি যদি সুন্দর না হয়, অর্থাৎ তিনি যে গল্প কবিতা গান লিখবে এগুলো যদি সুন্দর না হয়, তাহলে সেগুলো তুমি শুকনো ফুলের মধ্যে ফেলাই দিও, সেটা এখানে বলা হয়েছে। ঠিক আছে। প্রাণ কবিতায় কবি কিসের স্বপ্ন দেখেছেন? কবি মহৎ কর্ম সৃষ্টির মাধ্যমে মানবের মাঝে বেঁচে থাকার স্বপ্ন দেখছেন। মানবের মাঝে মহৎ কর্ম সৃষ্টির মাধ্যমে তিনি মানবের মাঝে বেঁচে থাকার সৃষ্টি দেখেছেন। অর্থাৎ আজীবন, যুগের পর যুগ, বছরের পর বছর, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দীর মানুষের অন্তরে তিনি যেন স্থান পান, কবি এমনিভাবে চিন্তা করছেন মহৎ কর্ম সৃষ্টির মাধ্যমে। কবি কিভাবে অমরত্ব লাভ করতেছেন? সেম কোশ্চেন। কবি সৃষ্টিশীল কাজের মাধ্যমে মানব হৃদয়ে অমরত্ব লাভ করতে চায়, নতুন নতুন কাজের মাধ্যমে অমরত্ব লাভ করতে চায়। মানবের মাঝে আমি বাঁচিবার চাই, ওই তো কথায়, এই পৃথিবীটা নশ্বর, সব কিছুই ধ্বংসশীল, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আমরা পৃথিবী থেকে চলে যাব, তাই না? তাহলে কি বলতেছে কবি? এমন কিছু করে যেতে চাই যার কারণে মানুষ আমাকে জীবনভর মনে রাখবে, সেটাই বলছে। এই নশ্বর পৃথিবী থেকে বিদায় নিল কবির মহৎ সৃষ্টিকর্ম দিয়ে মানবের মাঝে বেঁচে থাকতে চান, মূলত এটাই কবি এখানে বুঝিয়েছেন। আচ্ছা, কিছু এমসিকিউ আমরা সলভ করে ফেলি। বিচিত্র প্রবন্ধ গ্রন্থটি কে লিখেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর লিখছে, তোমরা পড়লেই পাবা ওই সূচিপত্রতে। প্রথমে যেটা দেখালাম, প্রাণ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? কড়ি ও কোমল, এটা থেকে নেওয়া, কড়ি ও কোমল। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে 1861 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 1861 খ্রিস্টাব্দে, এই সালগুলো একটু মাথায় রাখো। আচ্ছা,
কবির সঙ্গীত রচনার উদ্দেশ্য মানুষের মনে কি দেওয়া, মানুষের মনে তোমার হচ্ছে ফুল ফোটানো, মানুষের মনে ফুল ফোটানো বলতে মানুষের মনে দীর্ঘস্থায়ী তো লাভ করা বা অমরত্ব লাভ করা। প্রাণ কবিতায় কবি জীবন্ত হৃদয় বলতে কি বুঝিয়েছেন? জীবন্ত হৃদয় বলতে কবি সজীব হৃদয়, মানে যে মানুষগুলো বেঁচে আছে তাদের কথা বুঝিয়েছে, সজীব বা যে মানুষগুলো বেঁচে আছে তাদের কথা এখানে বোঝানো, তাদের হৃদয়ের কথা এখানে বলা হয়েছে, যে তাদের হৃদয়ের কথা বলা হয়েছে। প্রাণ কবিতায় কবি কিসের কুসুম সকাল বিকাল, সঙ্গীতের কুসুম, গানের কুসুম, সঙ্গীত মানে গান, গানের কুসুম তিনি সকাল বিকাল ফোটায়, এইটা বুঝাইতে গান। প্রাণ কবিতায় কবি ফুল কখন ফেলে দিতে বলেছেন? সকালে, বিকেলে, শুকিয়ে গেলে, হ্যাঁ, তিনি শুকিয়ে গেলে ফুল ফেলে দিতে বলছেন। যদি সেটা তাৎপর্যপূর্ণ না হয় তাহলে সেই ফুল কবি শুকিয়ে গেলে ফেলে দিতে বলেছেন, শুকনো ফুলের সাথে তুলনা করছেন তার কর্মকে। প্রাণ কবিতায় কবি মানবের সুখ দুঃখ দিয়ে কি গাথেন? সঙ্গীত গাথেন, সঙ্গীত গাথেন, মানবের সুখ দুঃখ দিয়ে তিনি সঙ্গীত গাথেন। হ্যাঁ, প্রাণ কবিতায় তোমরা বলতে কবি কাজের বুঝিয়েছেন, কবি মানব জাতিকে বুঝিয়েছেন, মানব জাতিকে, মানবের মাঝে কবি বাঁচতে চাইছে, মানব জাতিকে বুঝিয়েছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় স্থান পেতে চায়? মানুষের মনে, মানুষের মনে পুষ্পিত কাননে, পুষ্পিত কাননে, সূর্য কিরণে পুষ্পিত কাননে তিনি স্থান পেতে চায়। প্রাণ কবিতায় সঙ্গীত বলতে কি বোঝানো হয়েছে? মানব সৃষ্ট কর্ম, সঙ্গীত বলতে মানব সৃষ্ট কর্মকে বোঝানো হয়েছে, এগুলো একটাও না, মানব সৃষ্ট কর্মকে বোঝানো হয়েছে। কীর্তিমানের মৃত্যু নাই, এ উক্তির ভাব সত্যের সঙ্গে মিল আছে কোনটি? প্রাণ। কীর্তিমানের মৃত্যু নেই, যারা ভালো কাজ করে তাদের কোনো মৃত্যু নাই, এটার সাথে আছে কোনটা? প্রাণ কবিতার আছে, প্রাণ 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 এই কবিতার আছে। আচ্ছা, এখন দেখলে আমরা সৃজনশীল সলভ করি, তাহলে হয়ে যাবে। চলো। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটি নিচে বসে আছে। ভোরের দোয়েল পাখি, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জামবট কাঁঠাল হিজলের অশ্বত্থের করে আছে চুপ। তো যাই হোক, এখানে এটা দেয়া আছে, বাংলার মুখ দেখিয়াছি তাই পৃথিবীর মুখ দেখিতে চাই না, পৃথিবীর রূপ আমি দেখিতে চাই না। তো কবি কাদের মাঝে বাঁচতে চান? কবি মূলত কি হলো, আচ্ছা, ও সরি, কবি কাদের মাঝে বাঁচতে চান? কবি মানবের মাঝে বাঁচতে চান, মানুষের মাঝে, মানবের মাঝে কবি বাঁচতে চান, মানবের মাঝে কবি বাঁচতে চান। এই পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন? কবি জানেন এই পৃথিবীটা নশ্বর, সব কিছুই ধ্বংসশীল, একটা নির্দিষ্ট সময় পর আমরা সবাই মারা যাব, কিন্তু এমন কিছু সৃষ্টি করতে হবে কর্ম, যার মাধ্যমে মানুষ কবিকে দীর্ঘ জীবন, মানে যুগ যুগ পর, শতাব্দীর পর শতাব্দী, হাজার বছর ধরে মানুষ মনে রাখে। এই পৃথিবীতে কবি অমর আলোয় এই জন্য রচনা করতে চান, দীর্ঘ সময় যেন মানুষ থেকে মনে রাখে। এইটা উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার সাথে ভাবের সাথে মিশে আছে, তা কি? তো প্রাণ কবিতায় কবি এই মানুষের সুখ দুঃখ, ভালোবাসা, আনন্দ, দেশপ্রেম সব কিছুই বুঝিয়েছে, তো সেই দিকটা অবশ্যই এর সাথে মিলেমিশে আছে, সেটা এখানে বোঝানো হয়েছে। উদ্দীপকের প্রাণ কবিতায় আংশিক ভাব মাত্র, পূর্ণরূপ নয়, যুক্তি সহকারে বুঝিয়ে লিখো। তাহলে এইটা যদি একটু বলি যে উদ্দীপকে প্রাণ কবিতার মাধ্যমে কবি মানুষের মনের মাঝে মানুষের সুখ দুঃখ কল্প এগুলো বুঝে কবি মানুষের মনের মধ্যে চিরস্থায়ীভাবে তোমার কি করতে চায়? তিনিও মানুষকে ভালোবাসেন, তিনি এই পৃথিবীকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার পরেও তিনি হচ্ছে এই পৃথিবীতে কর্মের মাধ্যমে আজীবন বেঁচে থাকতে চান, যেটা উদ্দীপকে এরকম না। উদ্দীপকে শুধু পৃথিবীকে ভালোবাসার কথাটা, পৃথিবীর রূপ দেখে মুগ্ধ হওয়ার বিষয়টাই আছে। বাংলার মুখ আমি দেখেছি তাই আমি আর পৃথিবীর রূপ খুঁজিতে যাই না, মানে তিনি বাংলাকে ভালোবাসে, তাহলে পৃথিবীর আর অন্য কোনো দেখার কবির আর কোনো ইচ্ছা নাই। তো দেশকে ভালোবাসা, দেশত্ববোধক ব্যাপারটা এখানে আছে, কিন্তু কবির মাঝে দেশত্ববোধক তো আছেই, কবির মাঝে একটা বিশেষ গুণ আছে, সেটা হচ্ছে কবি মানুষের সুখ দুঃখ ভালোবাসা এগুলো দেখে কবি গান লিখতে চান, সঙ্গীত লিখতে চান, লিখে মানুষের মাঝে কবি অমরত্ব লাভ করতে চান। তো অমরত্ব লাভের ব্যাপারটা কিন্তু উদ্দীপকে নাই, সেটা এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে, যে কবি
কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রাণ কবিতার মাধ্যমে, প্রাণ কবিতায় বলতে বোঝাতে চাইছেন যে আমি এমন কিছু সৃষ্টি করতে চাই যার মাধ্যমে আমি অমরত্ব লাভ করব। সেটা কিন্তু মূলত এই কবিতায় কি করা আছে বলো তো, প্রাণ কবিতায় এটার মূল উদ্দেশ্য। বাট এইখানে শুধু দেশত্ববোধক ভাবটা দেওয়া আছে, কিন্তু এখানে অমরত্ব লাভের ব্যাপারটা কিন্তু এই জায়গায় নাই, এটাই বোঝানো হয়েছে এখানে। বুঝছো আমার কথা? তো আশা করি ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো। তো তোমাদের জন্য একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমি একটু দেই। সেটা হচ্ছে, তোমরা অলরেডি তোমাদের সাথে আমি আলাপ করেছি। তো তোমরা যারা আমাদের বেসিক টু প্রো কোর্সগুলোতে ভর্তি হতে চাও, তাদের জন্য আমাদের হচ্ছে বাংলা প্রথম দ্বিতীয় পত্র, বাংলা প্রথম প্লাস দ্বিতীয় পত্র একত্রে 1020 টাকা দিয়ে আমাদের বেসিক টু প্রো কোর্সে ভর্তি হতে পারবা। আমাদের কোর্সের নাম কি বলো তো? বেসিক টু প্রো কোর্স। ইংরেজি প্রথম প্লাস দ্বিতীয় পত্র কোর্সে তোমরা চাইলে ভর্তি হইতে পারবা। এটাও 1020 টাকা দিয়ে তোমরা ভর্তি হইতে পারবা। আর সাধারণত 1020 টাকা দিয়ে তোমরা ভর্তি হইতেই পারতেছো। তাছাড়া আমাদের সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথেরও ক্লাস আছে, কোর্স আছে। এবং চাইলে তোমরা যদি চাও যে স্যার আমরা হচ্ছে তোমাদের আর্টস কমার্সে যারা আছি তারাও তোমরা চাইলে আমাদের কোর্সগুলোতে ভর্তি হইতে পারবা। তো কোর্সে ভর্তি হওয়ার জন্য তোমরা জাস্ট আমাদেরকে কি করবা বলো তো? তোমরা জাস্ট আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে, যে 01711070671 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই আমাদের অ্যাডমিন কিন্তু তোমাদেরকে বিস্তারিত সব কিছু জানাবে। তো আশা করি তোমরা ব্যাপারগুলো বুঝতে পারছো। ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।